আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউজড টু ডু অর্থাৎ করতাম। বাংলা ক্রিয়ার শেষে যদি করতাম, করতে, করতেন, যেত, যেতাম, যেতেন এই শব্দগুলো যদি থাকে অর্থাৎ অতীতের যদি নিয়মিত কোনো অভ্যাস বোঝায়, যেমন আমি ছোটবেলায় নদীতে সাঁতার কাটতাম, এই যে সাঁতার কাটতাম অতীতে, কিন্তু এখন আর সাঁতার কাটি না। এইরকম যদি অতীতে কোনো অভ্যাস থাকতো, সেই বাক্যগুলোকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব, সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে একটি বাংলা বাক্য লিখেছি, তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। এই যে যেত, শেষ আছে যেত, ত প্রতি বছর যেত। এরকম যদি নিয়মিত কোনো অভ্যাস থাকতো, তাহলে সেই বাক্যগুলো শেষে ত থাকে, অর্থাৎ ত তে তাম এই বর্ণগুলো থাকে। যেমন খাইতাম, যাইতাম, পড়তাম, যেত, খেত এই শব্দগুলো থাকে। এই ধরনের বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে যাই, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ইউজ টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। এখানে সাবজেক্ট, সাবজেক্ট তারা, আর তারার ইংরেজি হলো দে, দিলাম দে। তারপরে ইউজ টু, এই যেখানে আছে ইউজ টু, তারপর ভার্বের বেস ফর্ম যাওয়া, গো, টু সি বিচ, সমুদ্র সৈকতে প্রতি বছর, এভরি ইয়ার, অর্থাৎ তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। এরকম বাক্য যদি থাকে, আর এই বাক্যকে যদি আমরা ইংরেজি করি, তাহলে সাবজেক্টের পরে ইউজ টু, সেই হিসাবে দে ইউজ টু গো টু সি বিচ এভরি ইয়ার। সেন্টেন্সটি নাবোধক হলে, অর্থাৎ করতাম, করতে, করতেন এইরকম বাক্য থাকবে, এরকম শব্দ থাকবে বাক্যে, এবং যদি না থাকে, যেমন এই যেখানে ধূমপান করতাম এবং শেষ আছে না, এইরকম যদি থাকে, অর্থাৎ ক্রিয়ার পরে যদি তামতে ত থাকে এবং শেষে যদি না থাকে, অর্থাৎ বাক্যটি যদি নেগেটিভ থাকে, তাহলে দুইভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। এখানে স্ট্রাকচার, এক নম্বর স্ট্রাকচার আছে এবং দুই নম্বর স্ট্রাকচার আছে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ইউজ টু, ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন, এবং দ্বিতীয় যে গঠন সাবজেক্ট, সাবজেক্টের সাথে ডিডন্ট, তারপরে ইউজ টু। প্রথম গঠনে কিন্তু ইউজন টু, আর পরে হলো ইউজ টু, অর্থাৎ আমরা যখন অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করি, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেই হিসেবে এখানে ইউজ টু হয়েছে। তারপর বেস ফর্ম, এক্সটেনশন, আমি ধূমপান করতাম না, সাবজেক্ট, সাবজেক্ট আই, তারপরে ইউজন টু, ওই যে না, করতাম না এই জন্য ইউজন টু, তারপরে স্মোক। এবং দ্বিতীয় গঠন অনুসারে আমরা এই বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট আই, তারপরে ডিডন্ট, এই যে না, করতাম না এই জন্য ডিডন্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয়, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে তে তো তাম আছে, কিন্তু সেই সাথে এখানে একটা কি আছে, অর্থাৎ প্রশ্ন আছে। এই যে এখানে আছে কাটতে এবং এখানে আছে কি, অর্থাৎ এই প্রশ্নবোধক বাক্যকে যদি আমরা ইংরেজি করি, প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী দিব ডিড, সেই হিসাবে ডিড, তারপর সাবজেক্ট, সাবজেক্ট তুমি, তুমির ইংরেজি ইউ, তারপরে ইউজ টু, তারপর ভার্বের বেস ফর্ম সাঁতার কাটা ইংরেজি সুইম, এবং শেষে এক্সটেনশন, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্যই যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ বাংলা বাক্য আছে কি, এবং এই কির জন্য আমরা সাবজেক্টের পূর্বে দিয়েছি অক্সিলারি ভার্ব ডিড। এই ডিড অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে পড়ছে, এই জন্য বাক্যটি ইন্টারোগেটিভ, এবং ইন্টারোগেটিভ হলে আমরা বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক এবং নাবোধক হয়, বাংলা ক্রিয়া শেষে তে আছে এবং না আছে, এবং সেই সাথে একটা কি আছে, অর্থাৎ এই বাক্যটি প্রশ্নবোধক এবং নাবোধক। যদি প্রশ্নবোধক হয়, সাবজেক্ট আমরা এই গঠন অনুসারে করব, প্রথমে ডিডন, তারপরে সাবজেক্ট, ইউজ টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি নদীতে সাঁতার কাটতে না, এই যে কি, এই কির জন্য আমরা প্রথমে দেব ডিড এবং নার জন্য দেব নট,
সেই হিসাবে সাবজেক্টের পূর্ব হয়েছে ডিডন্ট। তারপরে সাবজেক্ট ইউ, ইউজ টু, ভার্বের বেস ফর্ম সুইম, তারপরে এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি ইন্টারগেটিভ এবং নেগেটিভ।